টানা বৃষ্টি হলেই দেশের মহানগরীগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পথঘাটগুলো যেন কুল কিনারাহীন এক নদীতে পরিণত হয়, তীব্র হয় জনদুর্ভোগ। কিন্তু কর্তৃপক্ষ কি এমন দুর্যোগের ক্ষেত্রে উদাসীন কিনা? সাধারণ মানুষের যত্রতত্র পলিথিন ফেলা, পানির বোতল, ময়লা ফেলা বন্ধে কী করণীয় আছে আসলে রাষ্ট্রের? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ আমরা কথা বলবো অপরিকল্পিত নগরায়ন ও জলাবদ্ধতা নিয়ে। স্টুডিওতে আমাকে তিনজন অতিথি আজ সময় দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন গওহার নঈম ওয়ারা, যিনি লেখক, গবেষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আমার সঙ্গে রয়েছেন মুস্তফা কামাল, লেখক ও সাংবাদিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে। রয়েছেন শেখ রোকন, নদী গবেষক ও লেখক। শুরুতেই শেখ রোকন, আপনাকে দিয়ে আসলে আলোচনা একটু শুরু করতে চাই। পার্বত্য চট্টগ্রামের কথাই যদি একটু বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের মানুষ বলা যায় যে এখন অনেকটা বিপন্ন অবস্থায় আছে। আমি যদি বলি যে অস্বাভাবিক জলাবদ্ধতা এই নগরীকে দশকের পর দশক ধরে আসলে ভোগাচ্ছে, করণীয় কি দেখেন? অতিবৃষ্টি হলে এই ভোগান্তির কারণ দেখা যায়। চট্টগ্রামে তো যেমন পাহাড় আছে, নদ নদী আছে, পাশেই বঙ্গোপসাগর। আমরা চট্টগ্রামে যে জলাবদ্ধতা, সেটা তো কয়েক দশক ধরে ক্রমে বাড়ছে এবং চট্টগ্রাম নগরেও এই জলাবদ্ধতা হওয়ার কথা ছিল না। যেহেতু যদি কোনো একটা বিষয় থাকে, ধরেন পাহাড়ে, শিলংয়ে কখনো আপনি জলাবদ্ধতা দেখবেন না, বা গুয়াহাটিতে কখনো জলাবদ্ধতা দেখবেন না, তো চট্টগ্রামে হওয়ার কথা ছিল না, কারণ এখানে পাহাড় আছে। একই সঙ্গে যদি বড় নদী থাকে সেখানেও জলাবদ্ধতা হয় না, কারণ এটা চলে যায়। যে কারণে আপনি দেখবেন যে পটুয়াখালীতে আমরা জোয়ার ছাড়া এমনি বৃষ্টিতে কখনো জলাবদ্ধতা দেখি না। বা যদি আপনি দেখেন যদি সাগর থাকে, আমরা কক্সবাজারে জোয়ার জলোচ্ছ্বাস ছাড়া বৃষ্টিতে কখনো জলাবদ্ধতা হয় না। তো চট্টগ্রামের ক্ষেত্রে এই তিনটাই আছে, কিন্তু তারপরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। তো এইটার আমরা অনেকগুলো কারণ জানি, যে পাহাড় কাটা হয়েছে অনেক বেশি, গাছ কাটা হচ্ছে প্রতিনিয়ত। যখন পাহাড়ের মধ্যে আচ্ছাদন থাকে না, কাটা হয়, তখন সিল্টেশন, মানে ওই বালি পলি এগুলো অনেক বেশি আসে, এসে ভরাট হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় দিকটা হলো যে এমনিতেও যতগুলো খাল নদী ছিল সেগুলো দখল হয়েছে, জলাভূমি ছিল অনেকগুলো বৃষ্টির পানি ধরেন আপনার ধরে রাখার জন্য। ধরেন ফয়েজ লেক, তো আগে যে ফয়েজ লেক যত বড় ছিল, এখন তো তত অনেক কাঠামো করে আমরা এটা ছোট করেছি, তো ধারণ ক্ষমতা কমে গেছে। এইটা তো চট্টগ্রামের একটা ধ্রুপদী ব্যাপার, যে এইরকম এগুলো ঘটলে জলাবদ্ধতা হয়। কিন্তু বান্দরবন, আপনি পার্বত্য চট্টগ্রামে যেটা বললেন, সেইটা হচ্ছে কোন ধ্রুপদী না, এটা একে অবিশ্বাস্য। বান্দরবন আমাদের দেশের সবচেয়ে উঁচু পাহাড়গুলো ওই এলাকায়, তো সেখানে শত শত মিটার নিচে হচ্ছে উপত্যকা বা সরা, সেখান থেকে জলাবদ্ধতা হয়ে শহরে যাবে, এটা অ্যাবসার্ড, এটা হওয়ার কোনো কথাই ছিল না। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে দিক দিয়ে পানিগুলো নেমে যাওয়ার কথা সেগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে। আপনি যদি চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের ম্যাপ দেখেন, আপনি যদি ঢাকার দিক থেকে যান, তাহলে বাম পাশে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকা, কক্সবাজারের কিছু অংশ, আর ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর, মাঝখান দিয়ে তো রাস্তাটা গেছে। তো এখানে এই পানিটা জমার কোনো কারণ ছিল না, এটা চলে যায়। কারণ পাহাড়ি এলাকায় কখনো বন্যা হয় না, কখনো জলাবদ্ধতা হয় না, ঢল হয়, ঢলের পানি আসে, কিছুক্ষণের মধ্যে তীব্র বেগে এটা সাগরে চলে যায়। এটাই এতদিন পর্যন্ত হয়ে আসছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 2023 সাল থেকে এটা শুরু হয়েছে। 2023 সালে কেন হলো? কারণ আমরা এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 103 কিলোমিটার একটা রেল লাইন করলাম, অনেক আধুনিক রেল লাইন। সেখানে হাতি পারাপারের জায়গা আছে, সেখানে অনেক কিভাবে বানর এপাশ থেকে ওপাশ যাবে সেগুলো বলা হয়েছে। সেখানে এডিবির একটা এই বিষয়ক যে পরিকল্পনা দেখবেন, সেখানে দেখবেন যে বলছে এখানে আমরা 4টা বড় ব্রিজ আছে নদীতে, শঙ্খ, কর্ণফুলী, মাতামুহুরী, বাকখালী। এখানে 35টা মাঝারি সেতু আছে, এবং তারা বলেছে যে এই অঞ্চলের 100 বছরের বন্যা হিসাব করে আমরা রেল লাইনটা করেছি। কিন্তু বন্যার পাহাড়ি ঢল যে এক না, সেই হিসাবটা ভুল হয়ে গেছিল। বন্যা হচ্ছে আপনার ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে চলে যায়। পাহাড়ি ঢল হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনার শুকনো জায়গায় 20 ফিট পানি হয়ে যেতে পারে, সেইটা হিসাব করে নাই। তো 23 সাল থেকে এটার হওয়ার কারণ হলো 23 সাল বর্ষাকালের আগে এই রেলপথ নির্মাণটা শেষ হয়েছিল। তো আমার এই যে পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে যে জলাবদ্ধতা দেখছি আমরা, বন্যা দেখছি, এটা অস্বাভাবিক, এটা অপ্রাকৃতিক কিংবা অতি প্রাকৃতিক, এবং এইটার কারণটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। মূলত
এই যে 103 কিলোমিটার যে রেল লাইন করেছে, এই কারণে বান্দরবনে জলাবদ্ধতা দেখা দিচ্ছে, যেহেতু সবগুলো নদী এদিক দিয়ে সাগরে নেমেছে। চেঙ্গি, মাইনি, খাগড়াছড়ি যদি আপনি বলেন, রাঙ্গামাটির কর্ণফুলী লেকের কথা যদি বলেন, সবগুলো নদীর মুখ যেহেতু সাগরের দিকে, আর এই রেল লাইনটা যেহেতু কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো সাগরের মুখটাকে বেড়ি বেঁধে দিয়েছে, তো এই পুরো পার্বত্য চট্টগ্রামে জলাবদ্ধতা এবং দুর্যোগ, পাহাড় ধস, প্রাণহানি, ফসলহানি, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, এগুলো দেখা দিচ্ছে। উত্তরবঙ্গের মানুষ, আমি উত্তরবঙ্গের লোক, আমরা বন্যা দেখে অভ্যস্ত। বন্যা যদি ঘরে ওঠে, আমরা চালে উঠে আশ্রয় নেয় না, এটা উঠি বা ভেলা দিয়ে এদিক যাই ওদিক যাই, কারণ উত্তরবঙ্গের বন্যার পানিটা ধীরে 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 বাড়ে, নেমে যায়। আর এখানে বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে, পাহাড়ি ঢলের যে তীব্রতা, এইটা নদীর স্রোতের চেয়ে অনেক বেশি। নিশ্চয়ই। গহন নঈম ওয়ারা, আপনার কাছে একটু আমি জানতে চাই, আজ যদি আমার কাছে পরিসংখ্যান মাত্র 6 ঘন্টা আষাঢ়ের শেষের যে বৃষ্টি হয়েছে রাজধানীতে 76 মিলিমিটার, তাতে দিনভরই রাজধানী ঢাকা পুরোটা পানির নিচে ছিল, ভেসেছে বলা যায়। গত 24 ঘন্টায় সেই বৃষ্টির পরিমাণ মাত্র 97 মিলিমিটার। আষাঢ় চলছে, এই বড় মহানগরের এই যে জলাবদ্ধতা এবং এই জনদুর্ভোগ, এটিকে আসলে আপনি কিভাবে দেখবেন? এটি তো রোজকার। আমি আজকে কথা বলছি 12 জুলাই, সামনের বছরের 12 জুলাই একই সময়ে যদি আমরা এই আলোচনাটা করি, পরিবর্তন কি দেখবেন কিনা, কি মনে হয়? না, কোনো পরিবর্তন দেখা যাবে না, কারণ এইটার ঢাকার যে সমস্যা সেটা মানুষের তৈরি, টোটালি মানুষের তৈরি। এখানে আমরা যেভাবে পলিথিন ব্যবহার করছি, যেভাবে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, দেখবেন বড় বড় বাড়ি হয়েছে, এই বাড়ির পুরো বৃষ্টির পানিটা রাস্তায় পড়ছে। এবং এটা তো আমাদের খুব বাঘা বাঘা প্রযুক্তিবিদরা বাড়িগুলো বানিয়েছে, তারা ডেভেলপার, তারা অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে, নামের শেষে লিখে। কিন্তু পানিটা কেন তারা মাটির নিচে পাঠাচ্ছে না? মাটিটা একদম টোটালি, আপনি প্রত্যেক বাড়ির দেখবেন একটা নালি দিয়ে দিচ্ছে রাস্তায়, আচ্ছা সেটা গেল। যখন বৃষ্টি হচ্ছে না তখনও রাস্তায় পানি। কেন রাস্তায় পানি? যার যার গাড়ি আছে, কারোর একাধিক গাড়ি আছে, সব গাড়িগুলো রাস্তার উপর এসে ধরে। আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন, আর একটা গাড়ি এসে আপনার গায়ে পানি ছিটে চলে যাবে। এটা কোন নগরীতে আছে আমরা? এবং এরা সকলেই লেখাপড়া জানা, আমরা যাদেরকে শিক্ষিত বলি, সেরকম মানুষ যদি মানুষের মতন বসবাস না করে, বিহেভ না করে, তাকে তো মানুষ বলাটা ঠিক হবে না। আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, ভিতরে বসে বসে আপনি চিপস খাচ্ছেন, গাড়ির কাঁচটা নামিয়ে চিপসের খোসাটা রাস্তায় ফেললেন। আপনি রাস্তায় যা কিছু ফেলবেন সেটা নালাতে এবং নদীতে যাবে। এখন ধরেন নদীতে, ঢাকার চারপাশে যে নদী আছে, যেটা রোকন ভাই বললেন যে এই নদী থাকলে, ঢাকার চারপাশে নদী আছে, আপনি কোরআন শরীফ যদি পড়েন, যেখানে যেখানে বেহেশতের কথা আছে সেখানে নহরের কথা আছে। আমরা তো একটা বেহেশত তৈরি করে দিয়েছিল আল্লাহ এটাকে, এবং সেটাকে আমরা নরক বানিয়ে দিছি, এবং মানুষ এটা করছে। এখন বরিশাল থেকে ঢাকায় আসতে গেলে আগে ওরা এসে ডাক দিত যে ঢাকা আসতেছে, উঠেন। এখন আর ডাকা লাগে না, নারায়ণগঞ্জ থেকে আপনি গন্ধ পাবেন যে বুড়িগঙ্গা পচে গেছে, সেই গন্ধের নাকে আপনার ঘুম ভেঙে যাবে। তো এগুলো কারা করেছে? এগুলো তো মানুষই করছে, যারা ঢাকায় বসবাস করছে, ঢাকায় আসছে। আমরা তো নগরীটাকে কেউ ওন করি না, তাহলে আমি পানিটা রাস্তায় ফেলতাম না, রাস্তাটা তো নদী না। এখন এটা থেকে বেরোনোর উপায় কী আছে? একটা হলো যে আমাদের এটা বদল করতে হবে, খাসলত বদল করতে হবে, এবং এটাকে বিভিন্নভাবে করতে হবে, এটা ছোটোবেলা থেকে শেখাতে হবে, সেটা একটা জিনিস। আর যদি আমরা নাই পারি, এখন তো ধরেন স্পঞ্জ সিটি কনসেপ্ট আসছে, আমাদের রাস্তাগুলোর নিচে দিয়েই পানি নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের করতেই হবে, কারণ আমাদের রিচার্জ হচ্ছে না, এবং রিচার্জ হচ্ছে না তারপরেও আমরা ঢাকা শহরের বাইরে যত মফস্বলের শহর আছে, প্রত্যেক শহরে দেখবেন এখন তারা একটা করে টিউবওয়েল বসাচ্ছে, ডিপ টিউবওয়েল, যেটার নাম দিয়েছে সাবমার্জেবল টিউবওয়েল। এটা বসিয়ে তারা পানিটা উঠিয়ে নিচ্ছে, কিন্তু রিচার্জ হচ্ছে না। এবং রিচার্জ না হলে যেটা হচ্ছে, ঢাকা শহরে সিঙ্ক হচ্ছে। কয়দিন পর পর দেখবেন, কতদিন আগে মোহাম্মদপুরের আদাপুর এলাকায় একটা দোকান মাটির নিচে চলে গেছে, 27 নম্বরে। আপনার দিল্লিতে দেখেছেন, আপনার গাড়ি ঘোড়া শহর নিচে চলে গেছে। আমাদেরও সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে, এটা খুব দ্রুত আসবে। সেইটার জন্য উচিত, এই যত বৃষ্টি হয়, আমাদের তো প্রচুর বৃষ্টি হয়, আমাদের 7 মাস বৃষ্টি হয়, এই 7 মাসের বৃষ্টির পানিটা যদি আমরা মাটির নিচে পাঠিয়ে দিতে পারি। অনেক শহর আছে, চীনে আছে, যে তারা রাস্তার নিচে দিয়ে এটা পাঠিয়ে, উপর দিয়ে রাস্তা আছে, রাস্তা চলছে, কিন্তু এমনভাবে সিস্টেমটা করা হয়েছে, নিচে খোয়া টোয়া দেওয়া হয়েছে, তারা নিচে চলে যাচ্ছে। আপনি যদি এখন পত্রিকা খুলেন, দেখবেন সবাই লিখতেছে স্কুলের মাঠে ছেলেরা খেলতে পাচ্ছে না,
3 মাস ধরে পানি আটকে আছে। এবং এইটা তো টোটালি একটা জেনে শুনে কাজটা করা হয়েছে। কিভাবে হয়েছে দেখেন বলি, যখন স্কুলটাতে এখন এমপিওভুক্ত হয়েছে, ওখানে পয়সা গিয়েছে, ওখানে 3 তলা 4 তলা কোনো কোনো জায়গায় 5 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে, তারা পুরনো বিল্ডিংটা রেখেছে। নিচে যেটু নরম জায়গা ছিল, গর্ত মতন ছিল, ওখানে দেখেছে বিল্ডিং করছে, ওখানে বিল্ডিং করে দিচ্ছে। এখন পানি নামার আর কোনো জায়গা নেই, টোটাল পানিটা এখানে আটকে আছে। কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে যিনি বিল্ডিংটা, তার তো একটু চিন্তা করা উচিত, একটা নকশার মধ্যে চিন্তা করা উচিত যে আমি কিভাবে পানিটাকে বের করে দেব। যদি সে নালা নাও করে, আপনি যে কোনো ইউএনও সাক্ষাৎকারে উনি বলেন আমরা দেখেছি, আমরা বুঝতে পেরেছি, আমরা গভর্নমেন্টের কাছে লিখেছি, টাকা আসলেই আমরা এটা ব্যবস্থা করব। টাকা কোনো দিন আসবে না। এখন ওইখানেও আমার, যদি আমরা যেটা শহীদুল্লাহ হলে করা হয়েছে, শহীদুল্লাহ হল তো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে নিচু জায়গা ছিল, একটু বৃষ্টি হলে পানি উঠে যেত। ওখানে ডক্টর হুমায়ুন ছিলেন এবং উনি ওটার ব্যবস্থা, উনি প্রভোস্ট ছিলেন, উনি কতগুলো কুয়ার মতন খুঁড়ে দিয়েছেন এবং এগুলো খোয়া দিয়ে ভরে দিয়েছেন। এবং বৃষ্টির পানি যখন আসে ওটা রিচার্জ হয়ে যাচ্ছে। উপর থেকে বোঝার কোনো পানি, আপনি বাগানেই হাঁটছেন কিন্তু পানিটা সব নিচে চলে যাচ্ছে। আমাদের এইটাই সমাধান। এই স্কুলগুলোতে এটা করতে হবে, ঢাকা শহরে এটা করতে হবে, ঢাকা শহরের রাস্তাগুলোতে এরকম করতে হবে, এবং যত খোলা জায়গা আছে সেগুলোতে রিচার্জিংয়ের একটা ব্যবস্থা করতে হবে। তাহলে পানি কোনো সমস্যা না। এই পানি আমাদের খুব দরকার। এই পানি যত দ্রুত আমরা নিচে পাঠাতে পারবো, আমরা তত বাঁচতে পারবো। নিশ্চয়ই। মুস্তফা কামাল, যখন বিশেষজ্ঞরা এবং যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, আপনি যখন সাংবাদিক হিসেবে লেখেন বা দেখিয়ে দেন ভুলগুলো, এই চেনা ভুলগুলো, সেগুলো আমাদের প্রশাসন, সরকার তাদের তাগিদ লক্ষ্য করেন কিনা? আমি যদি বড় মহানগরীর কথা বলি, ঢাকা, চট্টগ্রাম, আর অন্যগুলোর কথা বলছি না, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে নগর পরিচালনার জন্য প্রশাসক আছেন, কর্তৃপক্ষ আছেন, রাজুকের মতো বড় প্রতিষ্ঠান আছেন সব মহানগরেই। তাদের দায়িত্ব এই জনগণের কাছে তারা যথাযথভাবে বুঝিয়ে দেন কিনা, আর জনগণেরও যে দায় সেটিকে আপনি যখন আপনার লেখনী দিয়ে বোঝান, তারা বোঝে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দুইটা বিষয় এখানে স্পষ্ট। একটা হচ্ছে তাগিদ বোধ করছি কিনা বা তাগিদ দেখছি কিনা। আজকের দিনটা তো 3-4 বার তাগিদ দেখেছি রাষ্ট্রীয় পর্যায়ে। অর্থাৎ আপনি যেটা বলছেন, শাসন প্রশাসন ওই মহল থেকে তারা সর্বোচ্চ তাগিদ দিয়েছেন। যে দলটি ক্ষমতায় আছে ওই দলটি গত রাতে তাদের দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকও করেছেন যে ঢাকা মহানগরে যেন জলাবদ্ধতা তৈরি না হয়। অর্থাৎ ঠেকানো কি গেল না। অর্থাৎ তাগিদ বোধ করেছেন, কিন্তু তাগিদটা বাস্তবায়ন করা যায়নি। প্রধানমন্ত্রী আজকে 2-3টা বৈঠক করেছেন, প্রত্যেকটা বৈঠকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে এসেছে। তো এখন গুরুত্ব পেল, কিন্তু আমার সাধ্য বা সামর্থ্য কতটুকু, বাস্তবতা কোন জায়গায়? বাস্তবতা হচ্ছে, রোকন ভাইয়ের এই বিষয়ে বেশ কয়েকটা লেখা আমিও পড়েছি। এখন যদি আমরা কাউকে বলি যে ঢাকা শহরের ভিতরেও কারওয়ান নদী নামে একটা নদী ছিল, বিশ্বাস করানো বড় কঠিন হবে। যদি বলি এই ঢাকা শহরের ভিতরে দুলাই নদী নামেও একটা নদী ছিল, বিশ্বাস করানো যাবে না। ধোলাইখাল বিশ্বাস করানো যাবে, সেটাই দুলাই নদী। এখনো একটা অস্তিত্ব আছে বাংলাদেশ টেলিভিশনের কোনায়, বালু নদী, এটাও একটা নদী। তো এটা প্র্যাকটিক্যালি এখন এটা কিন্তু খালও নয়। এখন এই যে পানির বিষয়টা, পানি নিয়ে নানান ভাষণ আছে, জলোচ্ছ্বাস কোনটা, জলাবদ্ধতা কোনটা, আমরা কিন্তু এগুলোতে একটু গোলমাল পাকিয়ে ফেলি। আপনি বৃষ্টির যে মাত্রা বলেছেন 82 বা 76, মাত্রাগতভাবে এটা কিন্তু খুব বেশি না, খুব বেশি না। কিন্তু এই যে জলাবদ্ধতাটা হয়ে গেল, জলকে আবদ্ধ করে ফেলা হলো। এই আবদ্ধ করার সাথে কিন্তু দুটা পক্ষ সরাসরি এখানে ইনভলভ। একটা হচ্ছে, আমি তো নদীর কথা বললাম, 3টা নদীর কথা। ঢাকা শহরে 68টা 69টা খালও ছিল মোটা দাগের, এই খালগুলোর অস্তিত্ব নেই। তো অস্তিত্ব নষ্ট কারা করলো? সামর্থ্যবানরা। বিশাল বিশাল অট্টালিকা তারা বানিয়ে ফেলেছেন, তারা সামর্থ্যবান। তো তারা কিন্তু একক ক্ষমতা সেটা করেননি। এখানে রাজনীতির ক্ষমতা ছিল, অর্থনীতির ক্ষমতাও ছিল, দুটা ক্ষমতা লাগেই। আর সামাজিক শক্তিতে তো তারা অবশ্যই শক্তিমান, তারা পেরেছেন। এইগুলো এক পক্ষ। দ্বিতীয় পক্ষ অর্থাৎ আক্রান্ত পক্ষ আমরা যারা, যেটা গহর ভাই খুব স্পষ্ট করে বলেছেন, যে একটা হচ্ছে আমরা তো সৃষ্টির সাথেই একটা রীতিমতো বেয়াদবি করেছি, নদী খেয়ে ফেলা। নদী অনেকটা কিন্তু প্রাকৃতিক, যদিও নানান আলোচনা আছে কি থেকে কি উৎপত্তি কিভাবে হলো। তো প্রাকৃতিক জিনিসে সৃষ্টি যদি স্রষ্টার সাথে
আমরা বেঈমানি করে ফেলি, এটার পরিণতি খারাপ হতে বাধ্য। এরপরে যে অবশিষ্ট ছিল খালগুলো, এগুলো নিয়ে মাঝে মধ্যে কিন্তু একটা হাইপ ওঠে। এই খালগুলোর মধ্যে কিন্তু রাজনীতি আছে, আমি লিখে এনেছি অর্থনীতি যে আছে। কয়েকদিন হইচই থাকে, তারপর আর নাই। আর নাই। এই পানি যদি আজকে রাতের মধ্যে নেমে যায়, কালকের থেকে আমরা আর এই নিয়ে থাকবো না, অন্য সাবজেক্টে চলে যাব, দিব্যি ভুলেও যাব। কিন্তু এই পানি যে এই হাম তো চলছেই, এর মধ্যে যে আবার ডেঙ্গুর বিস্তারের একটা ক্ষেত্র তৈরি করে দেবে, রীতিমতো হ্যাচারি তৈরি করে দেবে, ওই ভাবনা সম্ভবত আমাদের মধ্যে এখনো আসেনি। এখানে একটা সুবিধা আছে, শাসক মহল থেকে যেহেতু তাদের দায়িত্ব বেশি, তারা দায়িত্ব পালন করছেন, কোনো সন্দেহ নেই। মাত্র কয়েকদিন আগে যখন চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হলো, রাষ্ট্রের একটা মোটামুটি শীর্ষ পর্যায় থেকে বলা হলো যে না, ওই রকম না, এগুলো এআই দিয়ে তোলা ছবি। চট্টগ্রামে কিন্তু একটা ভালো রাজনীতি আছে এই পানি নিয়ে। স্থানীয় সরকারে, বিশেষ করে মেয়র নির্বাচনে আর কাউন্সিলর নির্বাচনে, কে এটা কতটুকু কিভাবে মার্কেটিং করতে পারেন। যিনি মার্কেটিংয়ে ভালো, তিনি কামিয়াবি হয়ে যান। আবার মানুষও অভ্যস্ত হয়ে গেছে, অথবা তারা আমাদেরকে অভ্যস্ত করে নিতে পেরেছেন। তো আমরা এইসব জলোচ্ছ্বাস বলেন, জলাবদ্ধতা বলেন, প্রাকৃতিক বলতে একটু আমাদের অনেকটা মুখে চলে আসে। আসলে এগুলো তো প্রাকৃতিক নয়, এগুলো একেবারে মানব সৃষ্ট। আপনি যদি হাওয়ার অঞ্চলের কথা বলেন, ওটা তো জলাধার, পানি আরও নিষ্কাশন হবে ওখান দিয়ে, কিন্তু এত সুরম্য রাস্তাঘাট করা হয়েছে, আমরা কিন্তু ওই সৌন্দর্যটা দেখতে চলে যাই, হাওরে চলে যাই, পূর্ণিমার চাঁদ দেখতে যাই, অমাবস্যা দেখতে যাই, কিন্তু ভাবনায় আনি না যে ওই সুন্দর অট্টালিকা, ওই রাস্তা কি সর্বনাশটা করেছে। শুধু হাওরের সর্বনাশ করেনি, তার জের কিন্তু ঢাকায়ও এসে পড়ছে, সিলেট অঞ্চলে পড়ছে। তো আমরা যখন নিজেরা নিজেদের সর্বনাশ করব, তো স্বভাবতই আমাদের রাজনীতিবিদরা একটু রাজনীতি করবেন, তাদের কাজে তো রাজনীতি করা, তারা কিছু প্রশংসা করবেন। কারণ মনে রাখতে হবে, এই পানি কিন্তু জাতীয়তাবাদী পানিও না, আওয়ামী পানিও না, এটা হিন্দি পানিও না, উর্দু পানিও না। ভোগান্তি গোটাটা আমাদের, সরাসরি ভুগতে হয় আমাদের নানানভাবে। আজকের দিনটা ভুগলাম, হয় হাঁটলাম, নয় রিক্সায় চড়লাম, ভুগলাম। আবার আমাদেরও স্বভাবগতভাবে যেটা হয়েছে, ভাবিয়ে না যে কি করছি। ঠিক আছে, সামর্থ্যবানরা তাদের সামর্থ্যের জানান দিয়েছেন, বিশাল অট্টালিকা করেছেন, বাণিজ্য তারা করেছেন। আমরা যারা ওখানে থাকি, ভাড়াটে হিসেবে থাকি আর যেভাবে থাকি, আমাদেরও তো কিছু কিছু দায়িত্ব আছে। মুস্তাফা কামাল, আপনি বলছিলেন যে মানুষের উদাসীনতা বা সচেতনতার জায়গায় এক ধরনের ঘাটতি তো আপনি দেখেন। দিব্যি দেখছি। আবার পরিকল্পিত আর অপরিকল্পিত শব্দ দুইটাও কিন্তু আপেক্ষিক। আমি যখন আক্রান্ত হই, আমি মনে করি অপরিকল্পিত। আমি ওখানে আর পরীকে দেখি না, পরিমণিকেও দেখি না, শুধু একটা কল্পনা দেখি। কল্পনাটা কার? সামর্থ্যবানদের। তারা তাদেরটা কিন্তু বাস্তবায়ন করে ফেলছেন। আজকে কয়েকদিন, 3 দিন ধরে ওই সংবাদগুলো গণমাধ্যমে ওভাবে আসছেও না। রোকন ভাই তার বিস্তারিত ব্যাখ্যায় বলেছেন যে পার্বত্য এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতা এই মাত্রা যাওয়ার কথা নয়। তো কথা না থাক, বাস্তবে গেছে। আমাদের সীমান্ত বাহিনীও নেমে গেছে একদমই বিপর্যয় মোকাবেলায়। সেনাবাহিনী তো মোতায়েন আছে সম্ভবত 7 অথবা 8 উপজেলায়। তো একটা শব্দ ব্যবহার করি যে আমরা মোকাবেলা বলতে যে শব্দটা ব্যবহার করি, আসলে মোকাবেলা এত সোজা কথা না। এটা বড় রেসপন্সিবিলিটি। দুর্যোগ মোকাবেলা ব্যবহার হয় শব্দটা, ঝড় মোকাবেলা ব্যবহার হয়, হওয়ার জন্য হয়। কিন্তু কতগুলো যখন আমরা নিজেই ইনভাইট করে নিয়ে আসব, এটা আবার মোকাবেলা কি? আমি তো এটার আমন্ত্রণ করছি। এতে করে যারা বিশেষজ্ঞ আছেন, গহর ভাইদের মতো, তারা কিন্তু এই একুরেট কথাটা বলে যাচ্ছেন কোনো না কোনোভাবে। আজকে উনি ওনার পর্বে যে কতগুলো দামি কথা বলেছেন, জানি না সরকারের দিক থেকে সেগুলো কিভাবে কতটুকু নেওয়া হবে। এবং এটা প্রতিনিয়তই বলেন বা এই গবেষণা চলছেই, এই বলছিলাম, সমাধান তো মেলে না। এই কারণে সমাধানের প্রশ্নে উদাহরণ হিসাবে আমি বলতে চাচ্ছিলাম, 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, যে পলিথিন যে কোনো মূল্যে তুলে দেওয়া হবে, একটা চ্যালেঞ্জ নিলেন। আমরাও সন্দেহান ছিলাম যে এটা কি আদৌ সম্ভব। হাতে হাতে আমাদের পলিথিন, কেউ পকেটেও দিয়ে একটা রাখি, কোথাও হাট বাজার করার জন্য এক্সট্রা 2টা রাখি। তো দেখা গেছে যখন রাজনৈতিক ঐকমত্য এসেছে, সামাজিক শক্তিগুলো সমর্থন দিয়েছে, তখন কিন্তু ওই পলিথিন মোটামুটি ভালো দাগে বন্ধ হয়েছিল। তো বন্ধ হওয়ার ফলো আপে আমরা দেখা গেল বাজারে আলোচনায় আসলো ভালো করে যে এই মুহূর্তে আমরা তাহলে পাটের ব্যবহারটা তো একটু বাড়াতে পারি। কিন্তু যে মাত্র পাটের ব্যবহারের জায়গায় আমরা চলে গেলাম, আবার পলিথিন বাজারে চলে আসলো। তাহলে আপনি ওখানে নেক্সাসটা বোঝেন, একটা দুষ্ট নেক্সাস কিন্তু ওখানে ঘোরে, এইভাবে না ওইভাবে। এবং তারা শক্তিমান,
তো জনগণের যেহেতু জনগণ ইন্ডিভিজুয়াল, কালেকটিভ না বাংলাদেশে, তারা শক্তিমান না, নিশ্চয়ই। তারা কান্নাকাটি করতে পারে, বদদোয়া করতে পারে, মাঝে মধ্যে কোরআনের আয়াত শোনাতে পারে, হাদিস শোনাতে পারে, উনি নিজে নিজেই শোনেন। ক্ষমতায় যারা থাকেন তারা শোনেন না। এবার আশা করব 2001 সালের কথা উল্লেখ করলাম এই কারণে, আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, আশা করব, কামনা করব এই গুরুত্বটা যেন শুধু মিডিয়াতে সংবাদ হওয়ার জন্য না হয়, অবশ্যই যেন একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। নিশ্চয়ই এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোনো ভাগ থাকবে না, নিশ্চয়ই। মানুষ সেটা প্রত্যাশা করে। শেখ রোকন, আপনার কাছে একটু অন্য একটা প্রশ্নে আসতে চাই যে নদীমাতৃক বাংলাদেশ মানে শত শত নদী, আপনি এ নিয়ে গবেষণাও করেছেন, কিন্তু নদী, খাল, বিল যেভাবে যেই সময়ের পরিক্রমায় যেই সরকারের সময়ই হোক একদম চোখের সামনে এগুলো দখল, দূষণ রোধ করাও গেল না, মেরে ফেলা হলো। এই বাস্তবতায় আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? এই নদীমাতৃক দেশের ভবিষ্যৎ কি? এই পানি কোথায় যাবে, বা এই খরা মৌসুমে এই পানি কোথা থেকে আসবে? এই প্রশ্নের একটু যদি আপনি খণ্ডন করতেন। আচ্ছা, একটা দেখেন যে নদী কতটা জরুরি আমাদের জন্য। একটা তো আমরা জানি যে খরা মৌসুমে সেখানে আমাদের সুপেয় পানি দেয়, সেচ দেয়, নৌ চলাচল করতে পারি, মৎস্য সম্পদ থাকে, চিত্ত বিনোদন হয়, ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়। আমরা নিজেরা গোসল করি, গরু গোসল করার জন্য নদী দরকার আছে, এখানকার প্রকৃতি স্নিগ্ধ রাখার জন্য নদী দরকার, এগুলো তো আছেই। কিন্তু নাগরিক জীবনে নদী কতখানি আমাদের দৈনন্দিন জীবনে জরুরি এটা বলি। একটা ঢাকা শহরে একটা নদী ছিল নড়াই নদী। নড়াই নদীটা হচ্ছে বালু নদী থেকে বের হয়ে বুড়িগঙ্গায় এসে পড়তো। তো এই নদীটা ঢাকা শহরে, এখন যে ঢাকা শহরের মাঝখান দিয়ে এটা প্রবাহিত হতো। সেখানে আপনি যদি আজকে জলাবদ্ধতা দেখেন, দেখবেন যে মোহাম্মদপুরে জলাবদ্ধতা, ধানমন্ডিতে নাই, আবার শুক্রাবাদ, তল্লাবাগে জলাবদ্ধতা, আবার এসে তেজগাঁয়ের দিকে নাই, আবার আপনার আবার কলাবাগান, হাতিরপুল এই এলাকাটাই জলাবদ্ধতা আছে। কারণ কি? কারণ হচ্ছে নদীটা এই পথে প্রবাহিত হতো। তেমোহনী বলে একটা জায়গা আছে রামপুরার পরে আপনি যাবে, সেখান থেকে শুরু করে আপনি এখন মোহাম্মদপুরে দিয়ে এটা বুড়িগঙ্গায় পড়তো। তো এখন এই নদীটাকে আমরা নানা নামে চিনি। একটা অংশ আমরা চিনি রামপুরা খাল নামে, যেটা বনশ্রীর পাশ দিয়ে গেছে। তারপরে এর উজানে এসে এটাকে চিনি আমরা হাতির ঝিল নামে। তারপরে এটাকে আমরা চিনি পান্থপথ নামে, পান্থপথ যে রাস্তাটা দেখেন সেটা। তারপরে এটাকে চিনি ধানমন্ডি লেক নামে। তারপরে এটাকে চিনি রামচন্দ্রপুর খাল হিসেবে। তো একটা নদীর এই ভিন্ন ভিন্ন নাম। তো যেখানে যেখানে নদীটা আমরা মেরে ফেলেছি, পুরা নদীটাই মেরে ফেলেছি, কিন্তু যেখানে যেখানে উন্মুক্ত না, যেখানে রামচন্দ্রপুর খাল যেখানে হয়েছে স্বার্থ অনুযায়ী টুকরা, জি, সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আবার ধানমন্ডি লেক অংশটা যেহেতু এখনো ওপেন আছে, যদিও বদ্ধ জলাশয়, নদী হত্যা করছি আমরা, সেখানে জলাবদ্ধতা নাই। আবার পান্থপথ রাস্তার নিচে, পান্থপথ রাস্তাটা কিন্তু মাটির না, বক্স কালভার্ট, এখনো পান্থপথের নিচে নড়াই নদীর মৃতদেহ আছে। মানে এটাকে একটা কফিনের মতো করে নদীটাকে রাখা আছে। পান্থপথ রাস্তাটা আপনি যদি খেয়াল করেন যে এটা বাঁক নদীর মতো, স্ট্রেট না কিন্তু। তো সেখানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আবার হাতির ঝিল যতদিন আমরা এটা বড় করি নাই, যখন এটা বুঝে গেছিল, তখন কিন্তু রামপুরা এই তেজগাঁয়ে জলাবদ্ধতা দেখা দিত। তার মানে নড়াই নদীটা একটা সাক্ষী হতে পারে যে নদী হত্যা করলে, আমরা মনে করি যে আচ্ছা নদী হত্যা করলে ওই জাউল্লা ও মাছ পাক বা না পাক আমার কি যায় আসে, বা কৃষক পানি না পেলে আমার কি যায় আসে, আমি ফ্রান্স থেকে পানি আমদানি করে খাবো, ওইটা আমার যেহেতু টাকা আছে, তো কৃষকের ধান উৎপাদন না হলে আমার কিছু যায় আসে না। কিন্তু শহরেও কি হতে পারে, এবং এই শহরের নদী নড়াই নদীটা মেরে ফেলে যে আমরা যে অট্টালিকা করেছি সেগুলো থাকবে না, এবং জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমাগত বাড়বে, এক্সট্রিম হয়ে যাবে। সারা বছরের বৃষ্টিপাতটা এক সপ্তাহ হয়ে যাবে। তখন ধানমন্ডি লেকও কাজে দেবে না, হাতির ঝিলও কাজে দেবে না, উপচে পানি বাড়ি ঘরে ঢুকবে। কারণ নদীর মূল কাজটা হচ্ছে পানিটা নিষ্কাশন করা, খালগুলোর মূল কাজ হচ্ছে, এমনি মনে হয় যে একটা নিরীহ খাল পড়ে আছে, এটার কোনো কাজ নাই, কিন্তু আপনাকে দুর্যোগ থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশে আপনি দেখবেন যত রকম দুর্যোগ আছে, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙ্গন, বন্যা, এই তো দুর্যোগ। এর মধ্যে ঘূর্ণিঝড় ছাড়া
বাকিগুলো কিন্তু নদী বাহিত দুর্যোগ। আমরা যদি নদী ঠিক রাখি, এই প্রত্যেকটা দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। যদি নদী মেরে ফেলি, তাহলে আমরা ঘরের মধ্যে থেকেও পারবো না। আপনি চিটাগংয়ে খেয়াল করে দেখেন যে জুলাই মাসে গত 30 বছরের বৃষ্টিপাত গড় হচ্ছে 811 মিলিমিটার হবে এক মাসে। গত 30 বছর ধরে এটা হচ্ছে। গত 5 দিনে সেখানে 1132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মানে গোটা জুলাই মাসে যা হওয়ার কথা সেটা 5 দিনে তার চেয়ে বেশি হয়ে গেছে। Right. ঢাকা শহরেও আপনার আজকে 76 মিলিমিটার হয়েছে, যা পুরো এই চিটাগংয়ে চলতি মাসের 129 মধ্যে মিলিমিটার সর্বোচ্চ হয়েছে। এই একদিনে। 76 মিলিমিটারটা যদি আপনার 5 দিন চলে, তাহলে আপনার এই নড়াই নদী মারা লোকজন তারা শিক্ষা পাবে। এর মধ্যে পাচ্ছেও আচ্ছা, নিশ্চিতভাবেই গওহার নঈম ওয়ারাব, আপনারা গবেষণা করেন, সেগুলো যারা শোনবার সরকারের পরিবর্তন হয়, বদল হয়। আমি উত্তরের জনপদ রংপুর শহরের কথাই যদি বলি, সেখানে একটা চমৎকার খাল, আমার বয়স কম, শ্যামা সুন্দরী খাল, ভাই জানবেন যে কিভাবে চোখের সামনে সেই খালটি নদীতে খাল বললে অপমান করা হবে। একদম খাল বললে অপমান করা হবে, কারণ আমি যখন দেখলাম তখন এটা হলো। ভাই বলছিলেন যে ঢাকার নদী কিভাবে নাই হয়ে গেল, হত্যা করা হলো। আমাদের সময় কি আসলে শেষ এই মহানগরীর, বা বাংলাদেশের মহানগরীর সময়গুলো কি শেষ এইভাবে? আপনাদের পর্যবেক্ষণগুলো নেওয়ার ফলেও কি বাঁচানো যাবে এই মহানগরীগুলোকে? যদি আমাদের নিয়ত থাকে এখনো সম্ভব। আমাদের চাইতে অনেক পলিউটেড নদী, মেলবোর্নের নদী অস্ট্রেলিয়ার, ওখানে মানুষ হাঁটতে পারতো না। তারা 2 বছর সময়ের মধ্যে এটাকে চেঞ্জ করে ফেলছে। এটা খুব নিকট ইতিহাস। এটা আমার নিয়ত থাকতে হবে। আমার নিয়ত যদি ঠিক থাকে এটা সম্ভব। আমাদের আসলে নিয়তই নাই। এই যে বারবার বলছি সরকার, আগে সরকার, এই সরকার, আসলে তো সরকার কোনো বিষয় না। বিষয়টা পরিচালনা করছে ক্ষমতাধর এক শ্রেণীর আমলা। তারা যেটা লিখে দেয় সেটাই ওনারা পড়েন, সেটাই পার্লামেন্টে আলোচনা হয় এবং তারাই ক্ষমতায় আছে বরাবর। সরকার চেঞ্জ হয়, আমলা তো চেঞ্জ হচ্ছে না। এবং তাদের দেখবেন এক জায়গায় একজন বলছিল যে কিভাবে, আমি বললাম যে এখানকার তো যে সব বন্টন হয়ে গেছিল, আপনি 2টা প্লট কিভাবে বের করলেন? তো বলে না, এটা তো পড়েছিল, বললাম যে এটা ফেলে রেখে লাভ কি? এটা বলে যে এটা খেলার মাঠ, খেলার মাঠ দিয়ে কী হবে? ছেলেপেলে খেলাধুলা করবে, এটা কাটো, কেটে 2 ভাগ করে আমরা দুজন ভাগ করে নিয়েছি ঢাকা শহরে। এবং তারা খুব নাম করা আমলা, তারা কিভাবে তাদের প্লট বের করছে। ঠিক একইভাবে নদীগুলোও আমরা ওইভাবে খেয়ে ফেলছি এবং আমাদের ওখানে যাচ্ছে। কিন্তু যদি একটা রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং আমরা যদি চাই, তাহলে এটা সম্ভব। এটা খুবই সম্ভব যদি আমরা চাই, এবং জনগণকে নিয়ে যদি আমরা একটা কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে এটা সম্ভব। এবং আমাদের দেশটাকে তো, যেটা আমি শুরুতে বলছিলাম, আমাদের ওন করতে হবে। আমাদের দেশে কেউই দেশটাকে ওন করে না, আমরা তো করেই না। এবং প্রত্যেকটা আমরা যুগ্ম সচিবের উপর দেখবেন ছেলেমেয়ে সব বিদেশে পাঠিয়ে দিছে এবং ওনারাও চলে যাবেন। এবং ওনার এই ঢাকা শহর থাকলেই বা কি, দেশটা থাকলেই বা কি, না থাকলেই বা কি। এটা তো একটা স্প্রিং বোর্ডের মতন। ওই যে সার্কাসে যখন আমরা দেখেন না, একটা স্প্রিং বোর্ড থাকে, এখানে লাফাতে 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 উপরে দড়িটা ধরে। আমরা তো সবাই দেখি যে ওরা এখানে আছে, এটা লাফাচ্ছে, যখন সময় আসবে ফস করে উপরে দড়িটা ধরে তারা চলে যাবে। এ দেশের জন্য তার কোনো কষ্ট নাই। এখন একটা জিনিস হতে পারতো, যেটা এই বন্যাতেও আমরা দেখছি, যেটা মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন হচ্ছে, সেটা তো রিলিফ বন্টনের ব্যাপারে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পরিচালনার ক্ষেত্রেও যে একটা জিনিস আছে, আমাদের স্থানীয় সরকার নাই। আজকে কয় বছর হলো দেশে কোনো স্থানীয় সরকার নাই। এবং স্থানীয় সরকার যদি থাকতো, আজকে যেটা সমস্যা আমরা দেখছি যে এই শহরের পানি আটকাচ্ছে, ওয়ার্ড মেম্বারদের যদি আপনি ধরতে পারতেন, দায়িত্ব দিতে পারতেন, তাহলে হতো। পৃথিবীর সেই দেশেই দুর্যোগ ব্যবস্থাপনা সবচেয়ে ভালো, যে স্থানীয় সরকার যত শক্তিশালী আছে এবং কার্যকরী আছে। আমরা ওখানে কোনো সময় আমাদের মন দিই না। আমরা স্থানীয় সরকারটাকে সবচেয়ে দুর্বল করে রাখি। আমাদের তো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত ছিল। আমাদের এই বন্যা যদি আমরা পার করতে পারি, এরপর যদি জলোচ্ছ্বাস সত্যি সত্যি, যেহেতু এল নিনোর কারণে সবাই বলছে এবার প্রকৃতি বিধ্বংসী রূপ নেবে, এবং শুধু না এই বছর না, সামনের বছরও মানুষের কাছে পৌঁছাইতে পারবো না। এই ঝড়ের মৌসুম আসার আগে আমাদের স্থানীয় সরকার নির্বাচিত করা উচিত, বিশেষ করে যে জায়গাগুলো আমাদের ভালনারেবল আছে। সেটা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি তো মানুষকে এক জায়গায় করতে না পারি। এই যে ধরেন আজকে যেটা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলে জলবদ্ধতা হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে সুইচ গেটগুলো সব দখল হয়ে চলে গেছে এবং সুইচ গেট বন্ধ করে সেখানে ঘের করা হয়েছে, মাছ চাষ করছে। এরা
তার কাছে গিয়েছিল জনগণ, মানে ওয়াটার বোর্ডের কাছে। উনি বলছেন আমরা জানি, আমরা পারছি না, আমরা চেষ্টা করছি, আমরা সবগুলো সুইচ বোর্ড খুলে দিব, কিছু খুলে দিয়েছিলাম আবার এসে তারা বন্ধ করেছে। এইটা আসলে স্থানীয় সরকারের কাজ। তারা যদি তাদেরকে বলে দেওয়া যেত যে তোমার এখানে এখানে সুইচ গেট আছে, এগুলো খুলে রাখো। ঠিক একইভাবে আমাদের ফেনীর যে বন্যা হয়েছিল কয়েক বছর আগে, সেটাও কিন্তু আমার সুইচ গেটের কারণে। আপনার লক্ষ্মীপুরের নিচে যত পানি বেরোনোর জায়গা ছিল ওখানে সবাই ঘের বানিয়ে রেখেছিল, সেই ঘেরে পানি আটকে গেছে। আপনি আজকে সুইচ বোর্ড খুলে দেন, আপনার পরশুদিন আছে আমাবস্যা, এটা 17-18 তারিখ পর্যন্ত জোয়ারের ভাড়া থাকবে, তারপরে পানি হুড় করে নেমে যাবে। আপনি আগে সুইচ বোর্ড করেন। এটা আকাশের পানি, বৃষ্টির পানি, এগুলো কোনো ব্যাপার না। পানি বেরোনোর রাস্তা আছে। কক্সবাজার শহরে কেন পানি আটকাবে? এত কাছে সাগর আছে, সে সাগরে যাওয়ার কোনো পথ নাই। তো আমি পথগুলো সব বন্ধ করে দিয়েছি, এবং এইটা আমাদের করতে হবে। আমাদের সাইক্লোন শেল্টারে মানুষকে উঠে কোনো লাভ নাই। সুইচ গেট খোলেন এবং সেইভাবে পানির ব্যবস্থাপনা করতে হবে আমাদের। নিশ্চিত। মোস্তফা কামাল, একটি বিষয় নিশ্চয়ই আপনার নজরে এসেছে যখন স্যার বলছিলেন যে প্রশাসনের দুর্নীতিই বলবো আমি, এই দুর্নীতি কিংবা এই বানভাসী মানুষের যে এখন সংকট, তাতে প্রশাসনের, আপনি বলছিলেন সেনাবাহিনী সহ যেই বাহিনী, সেই বাহিনীর তৎপরতা দেখছেন, কিন্তু এই মাঠ প্রশাসন এবং তাদের মধ্যে ঘাপটি মারা যেই প্রশাসন, তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত হয় কি? হয় না, হচ্ছে না, হওয়ার নমুনাও নেই। নমুনা নেই এই কারণে, গর্বে চমৎকার বলেছেন, কাজটা মূলত স্থানীয় সরকারের। স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা, যাদেরকে বিভিন্ন পর্যায়ে, মেয়র হোক, কাউন্সিলর হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হোক, তাদেরকে কিন্তু আমরা গালমন্দ অনেক করি। গম চুরির বিষয় বলি, টিন চুরি বলি, কিন্তু এরপরও তারা অ্যাডহকে হলেও, তাৎক্ষণিক হলেও কিছু কাজ কিন্তু করে দিচ্ছে। নিজের জনপ্রিয়তার স্বার্থে হলেও বা নিজের হিম্মত দেখানোর প্রশ্নে হলেও। গত প্রায় 2 বছরের বেশি ওই ফাংশনটা নেই। এর মধ্যে আবার যেটা ভর করেছে, আমরা বলছি স্থানীয় সরকার, ইংরেজিতে লোকাল গভর্নমেন্ট, কিন্তু আমাদের ফাংশন করছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। খেয়াল করে দেখুন, বিভিন্ন জায়গায় যাদেরকে নিয়োগ করা হয়েছে, জেলা পরিষদ প্রশাসক, এই শাসক আর প্রশাসক সম্মিলিতভাবে শাসন করার কাজ যাদের বেশি, এই শব্দগুলো তাদের খুব পছন্দের। শাসন করা, শাসক হওয়া, প্রশাসক হওয়া। জনপ্রতিনিধিদের কিন্তু ওগুলো মানায় না। প্রথমত মানায় না, দ্বিতীয়ত যারা একদম পরিপূর্ণ রাজনীতিবিদ, যেই দলের হোক, তারা কিন্তু মানুষের সাথে মিশতে চান। যখন ওনার নামের সাথে শাসক আর প্রশাসক যোগ হয়, তখন তিনি ওই রাস্তাটা ক্রমে ভুলে যান। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে আমাদের যে স্থানীয় সরকারের কাঠামোটা, ওখানে যেমন কিছু গোলমাল আছে, কিন্তু আপনি যখন আবার কাজে নামিয়ে দিবেন, তখন কে শাসক আর প্রশাসক, যদি রাজনীতিবিদ হয়ে থাকেন, তিনি কিন্তু ব্যবধান টানবেন না, তিনি জনসম্পৃক্ত হতে চাইবেন। তো এরকম জায়গায় যেহেতু প্রধানমন্ত্রীর দিক থেকে আজকে উদাত্ত আহ্বান এসেছে, বিকালবেলা তিনি বিভিন্ন বিভাগীয় কমিশনারদের সাথে বসেছেন, নির্দেশনাও দিয়েছেন। তো আমরা আশা করব তার দলও যদি একাত্ম হয়ে যায় এই কাজে, একটা ফল আমরা পাবো। এরপরও কথা থাকে, এটা কিন্তু অ্যাডহক, সাময়িক, যেন ওই ত্রাণের জন্য অপেক্ষা করতে না হয়। এখন সেনাবাহিনী বা বিজিবি, নৌবাহিনী বোধ কাজ শুরু করেছে, বা ত্রাণের সেই টাকা বা অর্থ তছরূপ যাত না হয়। হ্যাঁ, যখন ওই ব্যবস্থাটা থাকে, বরাদ্দের প্রশ্ন থাকে, বরাদ্দের প্রশ্ন থাকলে আপেক্ষিকভাবে ওখানে দুর্নীতি কিন্তু চলে আসে। যেহেতু শাসন আর প্রশাসনের বিষয় আছে, আবার রাজনীতিবিদরা ওই সুযোগ সুবিধাটা নেন, অর্থাৎ মিলেজিলে তারা তখন একটা নিজেদের বরাদ্দটাও নিশ্চিত করেন। তো মানুষের যেন বরাদ্দ পেতে না হয়, যদি আমরা সেটা করতে পারি। বৃষ্টি আটকাতে পারবো না, এই মাসে বৃষ্টি আসবে, এটাই তো স্বাভাবিক, বরং না আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক। তো বৃষ্টি আসছে, এই বৃষ্টিকেও তো আমরা দুর্যোগের খাতায় নেব কেন? তো আমি বলতে চাচ্ছি ও কথা, এরপরে যখন এটা দুর্যোগে পড়েই গেছি, দুর্যোগের মধ্যেও কখনো কখনো সুযোগ আসে, বিশেষ করে এটা রাজনীতিবিদদের উপর নির্ভর করে। রাজনীতিবিদরা যদি একদম অন্তঃপ্রাণে চান, সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করেই আছে, তারা যদি কার্যকর উদ্যোগ নেন, রাস্তাগুলো অন্তত দেখান। মাত্র সবে খাল খননটা শুরু হলো, কিন্তু দেখেন নদী খননের কথা আসছে,
পদ্মা ব্যারেজের কথা আসছে, তিস্তার কথা আসছে, কোন একটা সময় দেখেন আমরা একটা উল্টা ধাক্কা কিন্তু খেয়ে গেলাম। তো নিশ্চয়ই ধাক্কার মধ্যে তাগিদ দেওয়া বাড়বে, সেই অপেক্ষাটা আমরা করতেই পারি। নিশ্চয়। শেখ রক্ষণ, আপনার কাছে একটু জানতে চাই যে সরকারের যে প্রতিশ্রুতি, তাতে দেখছি যে 20,000 কিলোমিটার খাল খনন বা 25 কোটি গাছ লাগানোর একটি বাস্তবতার মধ্যে আছে সরকার, এবং এটি করতে চায় বলেই হয়তো তারা বলছেন। কিন্তু এই কর্মসূচিগুলো কি আসলে সহায়ক হতে পারে কিনা সেটি একটু বলবেন। আর যদি সহায়ক হয়, সেটির তদারকি বা মনিটরিংয়ের কোনো ঘাটতি দেখেন কিনা, বা অনেকে তো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বলছেন যে এগুলি আসলে অবাস্তব, এগুলি করাটা অনেকটা কঠিন, বিভিন্ন রকম হিসাবও দেন। আসলে বাস্তবতার অভিজ্ঞতার কারণে অনেকটা। যদি বলতেন। আচ্ছা, এটা ভালো যে খাল খনন কর্মসূচি যেসব কারণে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে, তার মধ্যে একটা ছিল যে আচ্ছা এগুলো একটা ওয়াটার রিটেনশন সেন্টার হবে, মানে এগুলোতে জলাধার হিসেবে ব্যবহার হবে। যেহেতু আমাদের শুকনো মৌসুমে আমরা উজানের নদী দিয়ে উজানের পানি পাই না, ফলে ধারণাটা আমি যতদূর শুনে এবং পড়ে বুঝছি যে বর্ষাকালে পানিগুলো এখানে জমা থাকবে এবং বৃষ্টির যে পানি হয় সেগুলো থাকবে, সে সারা বছর ধরে ব্যবহার করা যাবে। তো সেদিক থেকে এখন যখন এটা বর্ষণ হচ্ছে, নিশ্চয়ই খাল খনন কর্মসূচির যথার্থতা নিয়ে একটা আমরা বলতে পারি যে ঠিক ছিল। কিন্তুটা হলো খালগুলো খনন করা হচ্ছে, শুধু খাল খনন করা হচ্ছে, অথচ এইটা বাংলাদেশ একটা বদ্বীপ। সবগুলো খাল, নদী, বড় নদী, ছোট নদী, জলাভূমি, বিল, ঝিল, এগুলো সব আন্তঃসম্পর্কিত, ইন্টারকানেক্টেড। মানে কোনোটাকে আপনি বিচ্ছিন্ন করে দেখতে পারবেন না। এমনকি আপনি যদি আমাদের যে 4টা নদী অববাহিকা আমরা হিসাব করি, গঙ্গা অববাহিকা, ব্রহ্মপুত্র অববাহিকা, বরাক বা মেঘনা অববাহিকা এবং সিএসটি অববাহিকা বা কর্ণফুলী অববাহিকা যদি বলি, কর্ণফুলী মানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অংশ বাদ দিলে বাকিগুলো এই 3টা অববাহিকাও ইন্টারকানেক্টেড, আন্তঃসম্পর্কিত। এগুলোতে একসঙ্গে, এগুলোকে জিবিএম বলে, যে কোনো একটা নদী মানব দেহের মতো বাংলাদেশের বদ্বীপটা, যে আপনার কোনোটাই বিচ্ছিন্ন না। আপনি যদি ভারতের দিকে তাকান তাহলে ওদের গঙ্গা অববাহিকা একদিকে, ব্রহ্মপুত্র অববাহিকা আরেক দিকে। আপনি যদি পাকিস্তানে দেখেন যে সিন্ধু অববাহিকা একদিকে, তাদের কাবুল অববাহিকা আরেক দিকে, একটার সঙ্গে সম্পর্কিত। কিন্তু বাংলাদেশে 3টা অববাহিকা একসঙ্গে, মানে প্রত্যেকটা নদী, উপনদী, শাখা নদী, খাল সম্পর্কিত। কিন্তু যখন খাল খনন করা হচ্ছে, এইটা তো সড়ক খননের মতো করে করা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি এই বছর 1 কিলোমিটার করলাম, এই বাজার থেকে ওই হাট পর্যন্ত সড়ক করলাম। ধারণাটা সেখানে ভ্রান্ত, ভুল। আচ্ছা এইটা বোধহয় সড়কের মতো, তা না। খালটা হচ্ছে অববাহিকা ভিত্তিক করতে হবে। যেমন ধরেন প্রধানমন্ত্রী যে খাল খনন উদ্বোধন করেছেন দিনাজপুরের কাহারোলে, শাহপাড়া খাল, আমি জানি না এটার একটা স্থানীয় নাম থাকতে পারে, যাই হোক, শাহপাড়া খালটার একদিকে ঢেপা নদী, আরেকদিকে হচ্ছে পুনর্ভবা নদী। আপনি এখন যদি শুধু শাহপাড়া খালটা আপনি ভালো করে খনন করলেন, যদি ঢেপা এবং পুনর্ভবায় যদি পানি না থাকে, ঢেপা এবং পুনর্ভবা যদি খনন করা না হয়, তাহলে তো শাহপাড়া খালের লাভ হবে না। তাহলে বরং এটা জলাবদ্ধতা তৈরি করতে পারে যে পানিটা নিষ্কাশন হচ্ছে না বর্ষাকালে, শুকনো মৌসুমে এখানে পানি থাকবে না, কারণ মূল নদীতে পানি নেই। অববাহিকা ভিত্তিক মানে হচ্ছে একটার সঙ্গে আরেকটার যে সম্পর্কিত সেটা ধরে করতে হবে। যখন আপনি শাহপাড়া খাল খনন করবেন, আপনাকে একই সঙ্গে ঢেপা এবং পুনর্ভবা নদীর কথাটা ভাবতে হবে। এটা পদ্ধতিগত দিক থেকে গেল। দ্বিতীয় হচ্ছে আপনার সুশাসন নিশ্চিত করতে হবে। আমাদের খাল খনন কর্মসূচি 70-এর দশকে সেইটা তখন একটা সারা জাগানো ব্যাপার ছিল কর্মসূচি, কিন্তু গত 45 বছরে আপনার দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে। তখন আমাদের শুধুমাত্র গঙ্গায় ফারাক্কা ব্যারেজ ছিল, আর বাকি যে উজানের নদীগুলো সেগুলো সব উন্মুক্ত ছিল, পানি সব সরাসরি আসতো। এখন আপনি কোনো আন্তঃসীমান্ত নদী পাবেন না যেখানে কোনো না কোনো স্থাপনা ভারতের নাই, তো ফলে আগের মতো করে নাই। তখন আপনার যেভাবে সড়ক নেটওয়ার্কস ছিল, এখন তার চেয়ে বহুগুণ বেড়ে গেছে। 72 সালে এখানে ন্যাশনাল জিওগ্রাফিক বাংলাদেশ নিয়ে যে কাভার স্টোরি করেছিল, সেখানে কিন্তু তারা বলেছিল যে এখানে এটা জলজ মহাসড়কের দেশ, মানে সড়কগুলো হচ্ছে সব নদী পথে, সেই জায়গাটা নাই। তো সেখান থেকে তখনও সুশাসনের প্রশ্নটা উঠেছিল। অন্যদের কথা বাদ দেন, মওদুদ আহমেদের বই আছে এইটা নিয়ে, এই অর্থ উপদেষ্টা ছিলেন সালাউদ্দিন আহমেদ, তার বই আছে এইটা নিয়ে, তারা খাল খননের কর্মসূচির অভিজ্ঞতাগুলো পাবেন। দেখা গেছে যে হয়তো
ভালো কাজ অনেক হয়েছে, কিন্তু একই সঙ্গে কিছু টাউট বাটপার লোক ছিল যারা হচ্ছে আচ্ছা যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গেছেন তখন হয়তো তারা ঠিক মতো করছে, পরে যখন চলে আসছেন ঠিক মতো করেন নাই। এখন এইটা আরও এই আজ যুগে এই আশঙ্কা আরও বেশি আছে। ইতিমধ্যে কোনো কোনো জায়গায় এই আশঙ্কাগুলো তৈরি হয়েছে, ফলে খাল খননটা ভালো, এইটার পদ্ধতিগত দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে যে অববাহিকা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় হচ্ছে এটা সুশাসন নিশ্চিত করতে হবে। এই কর্মসূচি করতে গিয়ে এখনও যাতে মানুষ দুর্নীতি না করে, যাতে করে লোক দেখানো না হয়, যাতে করে ছবি তুলে শুধু সংবাদ মাধ্যমে সামাজিক মাধ্যমে দেওয়ার জন্য না হয়, তাহলে খাল খননটা কাজে দেবে নিঃসন্দেহে। নিশ্চিতভাবে। একদমই শেষ পর্যায়ে রয়েছি। গভর্নর মোয়ারা, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ন ও জলাবদ্ধতা, এর সঙ্গে তো আমি কত কিছুই বলতে পারি। ভূমিকম্পর জন্য আমরা অপেক্ষা করছি, আমরা এই যে যত্রতত্র যে বিল্ডিং কোড মেনে আমাদের রাজুকের বাধ্যবাধকতা বাদ দিয়ে আমরা নগরায়ন করছি। ভবিষ্যৎ তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে আসলে খুবই কি বলা যায়, বিপজ্জনক এক পরিস্থিতির মধ্যে এই মহানগরের মানুষ তাদের জীবন কাটাচ্ছে। আপনি সামনের চ্যালেঞ্জগুলোও জানেন, সমাধানের পথ যাদেরকে জানানোর সেটাও আপনি গবেষণার মাধ্যমে বলছেন। হয়তো কাজ হচ্ছে কি হচ্ছে না, কিন্তু তারপরও মোটা দাগে সামনের চ্যালেঞ্জ সমাধানে কিছু বলবেন কিনা? সামনের চ্যালেঞ্জ, আপনি যদি নগরের কথা বলেন, এটা জোনিং করা হয়েছে এবং মহানগর প্ল্যানিং ড্যাপ আছে, সেটা মেনে আমাদের চলতে হবে। এবং এটা আমাদের নগরটা এখন টোটালি তো আপনার ডেভেলপারদের হাতে চলে গেছে, এবং তাদের সাথে তাদেরকে কনফিডেন্সে নিয়ে আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যার যেটা ঢাকা প্ল্যান ইয়েটা করেছিলেন, ওটা উনি যেদিন মন্ত্রণালয়টা পেশ করছিলেন মনে আছে আমার, সেখানে এই যে আমাদের ডেভেলপাররা যেভাবে চিল্লে তার সাথে কথা বলেছিল, এবং এটা খুবই দুঃখজনক। আমাদের মন্ত্রী ছিলেন, তিনি কোনো প্রতিবাদ করতে পারেন নাই, কিন্তু আমাদেরকে তাদের সাথে বসতে হবে, বসে তাদেরকে দিয়েই এটা করাতে হবে। কারণ তাদের হাতে টাকা আছে, তারা শহরটাকে যেভাবে টুকরো করছে, তারা যেভাবে যেখানে খুশি বিল্ডিং বানাচ্ছে, পয় নিষ্কাশন ব্যবস্থার কোনো তোয়াক্কা না করে, এখন তো আবার বিভিন্ন এলাকা ভিত্তিক গড়ে উঠছে আবাসন প্রকল্প। এটাকে টোটাল একটা পরিকল্পনার মধ্যে আনতে হবে এবং খুব শক্ত হাতে এটাকে এই ব্যবস্থাপনার মধ্যে না আনলে এই শহর থাকবে না। আমি তো একটু আগে বললাম যে এখন যেভাবে হঠাৎ হঠাৎ বড় বড় গর্ত তৈরি হচ্ছে, মাটির মধ্যে দেবে যাচ্ছে, আমাদের ভূমিকম্প লাগবে না, তার আগেই আমাদের এই শহরের একসাথে, ইন্দোনেশিয়াতে হয়েছে, জাকার্তায় একসাথে 10টা বড় বড় বিল্ডিং মাটির নিচে চলে গেছে। আল্লাহ না করুক আমাদের সেরকম দেখতে হয়, কিন্তু সেটা আমরা বন্ধ করতে পারবো না। আমি একটা ছোট বিষয় বলতে চাই এর বাইরে গিয়ে, যে এখন যেহেতু দুর্যোগ চলছে এবং রিলিফ যাচ্ছে, এখানে আমাদের কিছু ইনোভেটিভ হতে হবে। যেটা আমাদের বন্যার সময় আমাদের কাপাসিয়ার এমপি ছিলেন সেমিন, উনি যেটা করেছিলেন সেখানে আমাদের যেতে হবে। যেমন এখন মানুষের খাবারের অভাব, মানুষ রান্না করা খাবার পাচ্ছে না। আমাদের অনেক জায়গা আছে, বিশেষ করে নরসিংদী, কাপাসিয়া, গাজীপুরে প্রচুর কাঁঠাল নষ্ট হচ্ছে, যেতে পারছে না, কোথাও ইয়ে হচ্ছে না। এইগুলো যদি আমরা ওখানে দিতে পারি, কিন্তু দুটো লাভ হবে, মানুষ এগুলো পছন্দ করে খাবে এবং এর খোসাগুলা গোখাদ্য হিসাবে ব্যবহার হবে। গরুর খাবারের খুবই সংকট দেখা দিচ্ছে, শিশুদের নিরাপত্তা নাই, যত মানুষ মারা গেছে তার একটা বড় অংশ শিশু ডুবে মারা যাচ্ছে। এটা আমরা কিভাবে ইয়ে করব? এবং এই যে ক্ষতিটা হচ্ছে, এটাকে আমাদের বলে গহন ক্ষতি। আমাদের একটা হলো যে মাছ কত মূল্য, গাছ কত মূল্য, রাস্তা কত মূল্য, এটার একটা হিসাব হচ্ছে। কিন্তু যে ছেলেটা তার মাকে কবর দিতে পারলো না, অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে কবর দিতে হচ্ছে, তার ভিতরের যে জ্বালাটা, যে কষ্টটা, সেটা তো আপনি অঙ্ক দিয়ে হিসাব করতে পারবেন না। আমাদের ওইখানে কাজ করতে হবে, মানুষের গহন ক্ষতিটা যেন স্থায়ী না হয়, সেটা যত দ্রুত সম্ভব সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা। এবং একটা মানসিক কষ্টের মধ্যে যে মানুষ যাচ্ছে, বিশেষ করে প্রবীণরা, গর্ভবতী মায়েরা এবং শিশুরা। গর্ভবতী মায়েদের হিসাব সরকারের কাছে আছে, কার কার ডিফিকাল্ট ইয়ে আছে, ডেলিভারি কেস আছে, সেটা সরকারের কাছে আছে, এবং কি কার কয় তারিখের মধ্যে ডেলিভারি হতে হবে এটাও জানে। আমাদের টোটাল ফোকাসটা হওয়া উচিত ওই পানিবন্দী মানুষের ভিতরে, যত গর্ভবতী মা আছে তাদেরকে উদ্ধার করে তাদেরকে বাঁচানোর কাজটা করা। এইভাবে আমরা একটা ভালোর দিকে যেতে পারবো যদি আমরা চেষ্টা করি। মোস্তফা কামাল, একদমই শেষ রিমার্কস। আমি যদি বলি যে বিশ্বের তৃতীয় অবাসযোগ্য দুর্যোগ প্রবণ শহরে আমরা থাকি, আপনার কোনো পরামর্শ থাকলে যারা স্টেক হোল্ডার, সেটি দিয়ে আসলে আজকের অনুষ্ঠান শেষ করতে। যখন দুর্যোগের প্রশ্ন আসে, দূষণের কথা আসে, বায়ু দূষণেও আমরা মাশাআল্লাহ উপরের দিকেই থাকি বরাবর, পরিবেশ দূষণেও থাকি।
পানি দূষণও থাকে। ইকোনমিস্ট এই বছরের ইয়েতে ঢাকা শহর সবচেয়ে তলানি 176 আমাদের পজিশনটা বোঝেন। তো এই ক্ষেত্রে আজকে আপনার বিষয়বস্তুর সাথে যেহেতু খালের কথাটা এসেছে, খাল খনন শব্দটার চেয়ে আমি খাল পুনঃখনন শব্দটা বোধহয় বেশি মানানসই। নতুন কোনো খাল খনন হচ্ছে না, সমান্তরালে খুব দামি জিনিস খাল উদ্ধার করা খুবই দরকার। ঢাকা শহরে যে এরকম নদী খেয়ে ফেলেছি, খাল সেটি খেয়ে তো ফেলেছি, আপনি গণমাধ্যমের মানুষ দেখেন, ক্যামেরার ফ্রেমে লোক দেখানোও হয়। জি, মফস্বলে কিন্তু প্রচুর খাল নাই হয়ে গেছে। অর্থাৎ ঢাকা শহরের এই ব্যারাম বলেন আর রোগ বলেন আর প্রভাব বলেন, সেটা মফস্বলেও চলে গেছে। তো মফস্বলেরটা কিন্তু এখনো তুলনামূলক সহজ উদ্ধার করা। আর ঢাকারগুলো গহর ভাই যেটা বলছিলেন, কাউকে খুব বাস্তবতার কাছেও যেতে হবে, কাউকে প্রতিপক্ষ করে বা খেপিয়েও কিন্তু উদ্ধার করা যাবে না। এই বাস্তবতার সাথে একটা সামঞ্জস্য রেখে, যেহেতু খুব প্রাসঙ্গিক বিষয়টা, আমাদের সমস্যা আমরাই তৈরি করেছি, আমাদেরই সমাধান করতে হবে, এরকম একটা মন মানসিকতা কিন্তু আছে। সরকার নিশ্চয়ই এই সুযোগটা নেবে। আমাদের এই টেলিভিশনের, আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে অন্তত আমি ব্যক্তিগতভাবে এই আশাটুকু করতে পারি। কারণ এই সুযোগ নেয়া একটা বিষয় থাকে, সুযোগ সবসময় কিন্তু আসে না, কখনো কখনো সময় হয় না সুযোগ নেয়ার। মূল কথা যে নিয়তটা আছে কিনা, এই সুযোগটাকে কাজে লাগানো। মানুষ কিন্তু অপেক্ষাই করছে। নিশ্চয়ই সরকার কোথাও বাধাগ্রস্ত হবে না এসব উদ্যোগ নিতে গেলে, অন্তত খাল উদ্ধার প্রশ্নে। যদি কোথাও সাঁড়াশি কোনো অভিযানও চালাতে হয়, সম্ভবত সমস্যা হবে না, সেই প্রত্যাশা রাখতে পারি। নিশ্চয়ই এই প্রত্যাশা শেষ করব। শেখ রোকন, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অন্যদিন আপনার বিশ্লেষণ শোনার সুযোগ নিশ্চয়ই থাকবে। মোস্তফা কামাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। গওহার নঈম ওয়ারা, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন। দর্শক, দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে অপরিকল্পিত নগরায়ন ও জলাবদ্ধতা নিয়ে আমরা কথা বলছিলাম। যে সমস্যাগুলো বা যে দুর্যোগের মধ্যে আমরা রয়েছি, সেগুলো চিহ্নিত, সমাধানের পথগুলো আমাদেরই জানা। নিশ্চিতভাবেই সরকার বা রাষ্ট্র সেগুলো বাতলে আগামী দিনের বাংলাদেশকে বাসযোগ্য করবার জন্য কাজ করবেন, এমন প্রত্যাশা তো করতেই পারি। এই প্রত্যাশা রেখেই আজকের মতো দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। শুভরাত্রি।